হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড পড়াশোনা করতে প্যারা খেতেছো। তো আজকে দিয়ে শুরু হলো আমাদের মেইন বইয়ের সলভ সিরিজটা। তো তোমরা যারা জানো না এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের বাজারে যে প্রচলিত বইগুলো আছে ফিজিক্সের ক্ষেত্রে, যেমন ধরো ইশাক স্যার, তপন স্যার, প্রামাণিক স্যার, সেলু স্যার, এই বইগুলার গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি তোমাদের আইডেন্টিফাই করে দেবো, যেগুলা অ্যাডমিশনে এবং যে কোনো ভর্তি পরীক্ষায় আসার মতো। প্লাস তোমরা এইচএসসির জন্য এগুলা করলে অনেকখানি আগায় থাকবা। ঠিক আছে? তো এইটার বেসিক্যালি দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে উদাহরণ পার্ট, আর একটা পার্ট হচ্ছে অনুশীলনী পার্ট। তো উদাহরণ পার্টগুলো আমি আমার গ্রুপে দাগিয়ে দিয়েছিলাম। তোমরা যারা এখন আমার গ্রুপে অ্যাড হও নাই, শিগগিরই অ্যাড হয়ে যাবা। আর গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ফেসবুক গ্রুপ আর কি। আর অনুশীলনী পার্ট যেটা আছে সেটা আমি তোমাদের ভিডিও আকারে সলভ করে দিব। ঠিক আছে? তো বেশি কথা না বাড়ায় শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্ক। এই অঙ্কে কি বলছে যে বায়ু উত্তর এবং পূর্ব দিকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বেগের উত্তর দিকের অংশক ঘন্টায় 5 কিলোমিটার এবং পূর্ব দিকের অংশক ঘন্টায় 12 কিলোমিটার। লব্ধি বেগের মান এবং দিক বের করতে বলছে। খুবই সিম্পল একটা অঙ্ক। কীভাবে করব? আমরা প্রথমে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকগুলো এঁকে নেই। ঠিক আছে? আমরা জানি এই দিকে হচ্ছে পূর্ব, যদি এদিকে পূর্ব নেই এইদিকে হবে পশ্চিম, এদিকে হবে দক্ষিণ, আর এইদিকে হবে আমাদের উত্তর। ঠিক আছে? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে খেয়াল করা। বেগের উত্তর দিকের অংশক বলছে, তাই না? তার মানে কি, উত্তর দিকের উপাংশটা হচ্ছে 5 কিলোমিটার ঘন্টায়, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার। তো আমরা উত্তর দিকের অংশকটাকে এঁকে ফেলি। কীরকম আছে এটা? এইদিকে না, এই দিক বরাবর উত্তর দিকের অংশকটা, এবং এটার ভ্যালু বলছে কত? 5 কিলোমিটার পার আওয়ার। দেন কি বলছে? পূর্ব দিকের অংশক হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, উইচ মিনস এই দিকেরটা হচ্ছে তোমার 12 কিলোমিটার পার আওয়ার। এবং তোমাকে বলছে ফাইনালি এই লব্ধি বেগটা বের করতে বলছে। তো ধরলাম আমি লব্ধি বেগের মান হচ্ছে আর, এবং লব্ধি বেগের মান ও দিক বের করতে বলছে, তাই না? তার মানে তোমাকে একটা অ্যাঙ্গেল বের করতে বলছে, এই অ্যাঙ্গেলটা ধরলাম সেটা থিটা। তো এখন আমরা কি করব? এই জিনিসটাকে না একটা সুন্দর ত্রিভুজ আকারে রূপ দিব। দেখো এই ভেক্টরটা যেটা আছে ওইটাকে আমি শিফট করে এদিকে আনতে পারি না, ভেক্টর শিফটিং। তাহলে কি হবে ত্রিভুজটা? কিছুটা এরকম হয় না, যেখানে এইটার মান হচ্ছে তোমার 5, এইটার মান হচ্ছে তোমার 12, এইটা অ্যাঙ্গেলটা থিটা, এবং এইটার মান হচ্ছে তোমার আর। ঠিক আছে? এখন আমি এখান থেকে সিম্পলি জাস্ট আর এর মানটা বের করতে পারি না? কি হবে? আর স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, যেটা আসে 169, বা তোমার আর এর মান আসবে হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার, তাই না? রুট করে দিলাম আর কি। ঠিক আছে? এখন অ্যাঙ্গেলটা কেমনে বের করবা? আরও সোজা। অ্যাঙ্গেলের জন্য কী নিবা তুমি? ট্যান থিটা নিয়ে নেবা ডাইরেক্ট। ট্যান থিটা ইকুয়ালস টু 5/12। দেয়ারফর থিটা ইকুয়ালস টু আমাদের কি আসে? ট্যান ইনভার্স 5/12। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? খুবই সোজা অঙ্ক ছিল না? তো চলো আমরা একটু আগাই। ওকে, নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে? নেক্সট অঙ্ক আমাদের বলেছে যে দেখাও যে পি আর কিউ এই দুইটা ভেক্টরের লব্ধির পরম মান পি প্লাস কিউ অপেক্ষা বেশি অথবা পি মাইনাস কিউ অপেক্ষা কম হতে পারে না। হুইচ মিনস আমাকে এখানে কি বলছে দেখো তো। আমার এখানে বলছে যে পি আর কিউ র্যান্ডম দুটা ভেক্টর নিছো, ওই দুটা ভেক্টরের হাইয়েস্ট লব্ধি হচ্ছে তোমার পি প্লাস কিউ হইতে হবে। মানে কি? দেখো পি প্লাস কিউ অপেক্ষা বেশি হইতে পারে না, মানে কি হাইয়েস্ট পি প্লাস কিউ হতে পারবে। দেন কি বলছে? পি মাইনাস কিউ অপেক্ষা কম হতে পারে না, মানে কি বলছে? মিনিমাম পি মাইনাস কিউ হবে। তার মানে এখানে জাস্ট তোমাদেরকে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান নিয়ে চিন্তা করতে বলছে। তাহলে কেমনে বের করি? আমরা কি জানি যে কোনো ভেক্টরের লব্ধির সূত্র কোনটা? আর ইকুয়ালস টু বলা যায় কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। যেখানে চিত্রটা হবে কিছুটা এরকম। এটা হচ্ছে তোমার পি ভেক্টর, এটা হচ্ছে তোমার গিয়ে কিউ ভেক্টর, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ আলফা, এবং এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর। ঠিক আছে? তো দেখো এখানে যদি আমার আর এর মানটাকে ম্যাক্সিমাম করতে হয়, আমি যদি আর এর মানটাকে ম্যাক্সিমাম করতে চাই তাহলে কি হবে বলতো? এখানে পুরা রাশিটা জাস্ট কিসের ভ্যালুর উপর ডিপেন্ড করবে? কস আলফার ভ্যালুর উপর। তার মানে কজ আলফার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়
তাহলেই বলা যায় এখানে আর ম্যাক্সিমাম পাবো। তাহলে কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্স ভ্যালু অফ কজ আলফা ইকুয়ালস টু 1 জানি, তাই না? তাহলে আর ম্যাক্সের মান কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু 1, মানে 1 গুণ আকারে আছে। তাহলে কি হচ্ছে এটা? পি প্লাস কিউ দাঁড়াচ্ছে না? এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার আসবে, এর উপরে রুট, মানে জাস্ট পি প্লাস কিউ। ঠিক আছে, তাই দেখো আর ম্যাক্সের মান, মানে দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান আসছে পি প্লাস কিউ, এবং তোমাকে ওইটাই বলছে যে এটার থেকে বেশি হতে পারে না। দেন কি বলছে? মিনিমাম ভ্যালুটা বের করে ফেলি চলো। আর মিনিমাম ভ্যালু কতটুকু হবে? সেম জিনিসটাই, জাস্ট এখানে কজ আলফার তুমি মিনিমাম ভ্যালু বসাবা। তোমার কজ আলফার মিনিমাম ভ্যালুটা কত জানি? -1, তাই না? সবাই জানি আমরা, -1। তাহলে করে ফেলি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, আচ্ছা কজ দিয়ে ফেলছে ভুল করে, সরি, জাস্ট 2pq থাকবে। তাহলে দেখো এখান থেকে আমাদের কি আসছে? জাস্ট পি মাইনাস কিউ, তাই না? তোমাকে ওইটাই প্রমাণ করতে বলছে যে পি প্লাস কিউ অপেক্ষা বেশি কিংবা পি মাইনাস কিউ অপেক্ষা কম হতে পারে না। আমি ওইটাই দেখালাম যে ম্যাক্সিমাম মান হচ্ছে পি প্লাস কিউ, মিনিমাম মান হচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্ক। আচ্ছা, এখন আসছে তোমাদের জাতীয় নদী নৌকার অঙ্ক। এখানে কি বলছে দেখো, যে একটা লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটা নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে পারেন। তো চলো আমরা ফার্স্ট কেসটা নিয়ে চিন্তা করি আগে। ফার্স্ট কেসে কি বলছে, যে আমার কাছে একটা নদী আছে, এরকম সুন্দর একটা নদী আছে, এবং নদীর প্রশস্ততা বলছে কত? 100 মিটার, রাইট? 100 মিটার বলছে, এবং সে 4 মিনিটে সোজাসুজি সাঁতরায় পার হতে পারতেছে। তার মানে কি, ধরো সে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, সে এই বরাবর একটা বেগ দিছে, তার বেগ ধরলাম আমি হচ্ছে কত? ধরলাম হচ্ছে ভি ইনিশিয়াল, মানে V1, VI ধরলাম আমি, এবং সে কত মিনিটে পৌঁছাইছে? 4 মিনিটে। তাহলে আমরা এখানে যেহেতু স্রোত নাই নদীতে, আমরা সিম্পলি S ইজ ইকুয়ালস টু VT সূত্র লাগাতে পারি না? 100 ইজ ইকুয়ালস টু VI ইন্টু 4। তাহলে এখান থেকে VI এর মান কতটুকু পাচ্ছি? 25 মিটার পার মিনিট। এটা হচ্ছে তার প্রথম ক্ষেত্রে বেগ, এবং এটা মানে হচ্ছে কি তোমার ব্যক্তির বেগ, যেটা ব্যক্তির বেগ, অরিজিনাল বেগ যেটা আর কি, ব্যক্তির বেগ। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলছে, যে কিন্তু স্রোত থাকলে সে একই পথ অতিক্রম করতে 5 মিনিট লাগে। তার মানে কি বলছে দেখো, সেকেন্ড কেসটাতে একটু বোঝার জিনিস আছে। সেকেন্ড কেসে বলছে এটা হচ্ছে আমার নদী, নদীর প্রস্থের আমার কোনো চেঞ্জ হয় নাই, প্রস্থ আগের মতনই আছে 100 মিটার, এবং আমাকে বলছে কি, যে সে একই পথ যাবে। দেখো এই ক্ষেত্রে সে কোন পথ বরাবর গেছিল? ঠিক এই পথ বরাবর গেছিল না সে? তার মানে এইখানেও সে ঠিক এই পথ বরাবরই যাবে, রাইট? কিন্তু আমার যেহেতু এখন স্রোত আছে, সে যদি এই বরাবর রওনা দেয়, তাহলে কি সে জীবনও এখানে পৌঁছাতে পারবে? পারবে না। তার মানে তাকে একটা অ্যাঙ্গেল করে মানে রওনা দিতে হবে। তাহলে সে কীভাবে রওনা দিবে? কিছুটা এইভাবে একটা অ্যাঙ্গেল করে রওনা দিবে না, রাইট? বোঝা গেছে আই গেস। তো এটা হচ্ছে ওই যে তোমরা আড়াআড়িভাবে নদী পাড়ের অঙ্কগুলো করছো না, ওই ক্যাটাগরির অঙ্কটা। তো চলো আমরা দেখি। স্রোতের বেগকে ধরলাম আমি হচ্ছে ভি, তোমার ভি স্রোত ধরি, VS ধরলাম, আর ব্যক্তির বেগ তো কনস্ট্যান্ট থাকবে VI, যেটা আমি এখান থেকে পাইছি। এখন তুমি কি করবা? তোমাকে বলছে VS এর মানটা বের করতে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এখন আমরা কি করব, এই সমকোণী ত্রিভুজটা বের করে ফেলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা মজার বিষয় তোমাদেরকে বলি, একটু ছোট মিস্টেক হয়েছে এখানে, খেয়াল করে দেখো। সে একই পথ অতিক্রম করতে 5 মিনিট লাগে, এটার মানে কি? মানে সে এতটুকু ডিস্টেন্সে যাবে, 5 মিনিটে যাবে। তার মানে খেয়াল করছো আমরা এটা কি বেগ দেওয়া আছে বলো তো? আমার এটা লব্ধি বেগটা দেওয়া আছে না, যেটাকে বলতে পারি ভি, তোমার কি বলা যায়, ধরো ডাব্লিউ ধরলাম। তাই VW এর মানটা কত আসবে দেখো তো? VW ইকুয়ালস টু বলা যায় তোমার 100 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 20 মিটার পার মিনিট। এটা হচ্ছে তার লব্ধি বেগ, লব্ধি বেগ, ঠিক আছে? বুঝছো এটা? ওকে, এখন তুমি কি করবা, তোমার VW জানা আছে, VI জানা আছে, জাস্ট VSটা বের করতে হবে, ঠিক আছে? এখন তুমি একটা সিম্পল সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো। এই যে ভেক্টরটা আছে এটাকে তুমি এই জায়গায় নিয়ে যাও, শিফটিং করো, তাহলে কি পাবা দেখো,
এই টাইপের একটা সমকোণী ত্রিভুজ পাবা না, রাইট? যেখানে এইটার মান হচ্ছে তোমার VW, এইটার মান হচ্ছে তোমার VI, অ্যান্ড এইটার মান হচ্ছে তোমার VS। তাহলে এখান থেকে সিম্পলি সমকোণী ত্রিভুজের সূত্র খাটা কি লিখতে পারবা? দেখো, VI স্কোয়ার ইকুয়ালস টু VS স্কোয়ার প্লাস VW স্কোয়ার, রাইট? সেখান থেকে তুমি জাস্ট VS এর মানটা বের করবা, কত আসবে? √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, যেটার উত্তর আসবে তোমাদের 15 মিটার পার মিনিট। ঠিক আছে, উত্তর মিলছে। ওকে, সোজা অঙ্ক ছিল। নেক্সট, আচ্ছা, এই অঙ্কটাতে কি বলছে যে P প্লাস কিউ একটা ভেক্টর দিছে, যেটার মান হচ্ছে তোমার R, এবং P প্লাস কিউ, এই P আর এই কিউ, এটা মান হচ্ছে এই দুটো ভেক্টরের জাস্ট ম্যাগনিটিউড বা মান, এবং এই Rটাও হচ্ছে একটা ভ্যালু। ভেক্টরের উপর যখন ভেক্টর সাইন দেওয়া থাকবে তখনই সেটা মাত্র ভেক্টর রাশিকে বোঝায়। যদি কোনো সাইন দেওয়া না থাকে তাহলে সেটা বোঝায় তার মানকে। যদি এত হয় তাহলে P এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। সিম্পল অঙ্ক। আমরা কি করব দেখো, আমরা ভেক্টরের লব্ধি সূত্র জানি না। P প্লাস কিউ, যে কোনো ভেক্টরের যোগ মানে হচ্ছে তাদের লব্ধি বের করা। ঠিক আছে, দুইটা ভেক্টর রাশি যদি যোগ করে দাও তার মানে এদের তুমি লব্ধি বের করতেছো। তাহলে দেখো এখানে P প্লাস কিউ বলছে না, এটার মানে কি? P আর কিউ এর লব্ধি হচ্ছে R। তো চলো আমরা বের করি। P আর কিউ এর লব্ধি হচ্ছে R, আমরা জানি, স্কোয়ার করে দিলাম একবারে। P আর কিউ বলছে না, তাহলে P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। এবং দেখো, আমি এই P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে এই জিনিসকে লিখতে পারি না, P প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2PQ, রাইট? আর এইদিকে প্লাস 2PQ কজ আলফা। সহজ জিনিস, জাস্ট A স্কোয়ার প্লাস B স্কোয়ারের সূত্রে ভাঙাইছি। এখন দেখো, P প্লাস কিউ এর মান আমার জানা আছে না, কত? আর পরিমাণ জানা আছে। তাহলে দেখো এইখানে একটা তোমার R স্কোয়ার আসবে, তোমাদের জন্য লিখে দিই জিনিসটা, মাইনাস 2PQ প্লাস 2PQ কজ আলফা। এখান থেকে আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, 2PQ এদিকে চলে আসবে, তাই থাকবে কি তোমার এদিকে জাস্ট থাকবে 1 ইকুয়ালস টু তোমার কজ আলফা। দেয়ারফর এখান থেকে বলা যায় কি, আলফার মান 0, কজ 0 মান হচ্ছে 1। ঠিক আছে, সোজা অঙ্ক ছিল। ওকে, উত্তর মিলছে, নাইস। আচ্ছা, চলো এখন এই অঙ্কটা দেখি। এখানে কি বলছে? এখানে বলছে যে প্রমাণ করো যে নিম্নলিখিত তিনটা ভেক্টর, এ একটা দিছে, বি একটা দিছে, সি একটা দিছে, এই তিনটা ভেক্টর একটা ত্রিভুজ গঠন করতে পারে। ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে এটা কেমনে প্রমাণ করে দেখাবো আমি, তাই তো? তো ত্রিভুজ গঠনের শর্তটাকে আমাদের জানতে হবে। তিনটা ভেক্টর তখনই ত্রিভুজ গঠন করতে পারবে যখন এই দুইটা ভেক্টর যেটা থাকবে, ধরো আমি এই ভেক্টর নিলাম হচ্ছে এ ভেক্টর, এইটাকে আমি দিলাম হচ্ছে বি ভেক্টর, এবং এইটাকে আমি দিলাম হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে, খেয়াল করে দেখো, দুইটা ভেক্টরের লব্ধি যেটা হবে, এ আর বি এর যে লব্ধিটা হবে সেটাকে আমি সি দিয়ে প্রকাশ করতে পারলে সেটা আমার ত্রিভুজ গঠন করতে পারবে। তার মানে আমি যদি এ আর বি এর লব্ধি করি এবং দেখি তার ভ্যালুটা এই সি ভেক্টরের ভ্যালু সমান আসছে, তাহলে বলা যাবে যে আমরা একটা ত্রিভুজ পাবো। ঠিক আছে, এটা তোমাদের ত্রিভুজ সূত্রের মধ্যে তোমরা দেখতে পারবা। ওকে, তো চলো আমরা সলভ করি এটা। আমরা ফার্স্ট অফ অল খেয়াল করতে হবে এখানে যে দুইটা ভেক্টরের লব্ধি করতে যায় এলোমেলো যেন না হয়। যেমন ধরো আমি যদি এখানে জাস্ট এ ভেক্টরটা নেই, ধরো আমি নিলাম হচ্ছে এ ভেক্টর নিলাম এবং আমি বি ভেক্টর নিলাম, খেয়াল করে দেখো এ আর বি এর লব্ধি কিন্তু জীবনও সি এর সমান আসবে না। কারণ দেখো এখানে 3i হেড আছে, এখানে -i হেড আছে, রাইট? এটা কিন্তু হবে না। তাইলে যোগ করে দেখো 2i হেড আসবে, কিন্তু সি থেকে 2i হেড আছে নাই, সমস্যা কিন্তু হয়ে গেছে। কিন্তু তুমি যদি দেখো, তুমি যদি বি আর সি কে একদিকে রাখো, মানে তুমি যদি ত্রিভুজটা কিছুটা এইভাবে কল্পনা করো যে এইদিকে তোমার হচ্ছে গিয়ে বি ভেক্টর, এইদিকে তোমার হচ্ছে গিয়ে সি ভেক্টর, তাহলে তুমি এ ভেক্টরকে পাবা হচ্ছে এইভাবে। ওকে, তাই তুমি এ ভেক্টরকে পাবা হচ্ছে এইভাবে। এখন তুমি দেখো হিসাব করে বি আর সি এর লব্ধি কত আসে। দেখো বি আর সি এর লব্ধিটা বের করি আমরা, বি প্লাস সি এর লব্ধিটা বের করি, দেখি কি আসবে।
বি এর মান কত, মাইনাস আই হ্যাট প্লাস থ্রাইস জে হ্যাট প্লাস 4k হ্যাট প্লাস 4i হ্যাট মাইনাস 2j হ্যাট মাইনাস 6k হ্যাট। হিসাব করলে দেখবা এই আই হ্যাট এই 4i হ্যাট কত হবে, 3i হ্যাট, 3j হ্যাট মাইনাস 2j হ্যাট কত, প্লাস j হ্যাট, 4k ক্যাপ মাইনাস 6k ক্যাপ সেটা কত হবে, মাইনাস 2k ক্যাপ, যেটা হচ্ছে আমার এ ভেক্টরের ভ্যালুর সমান। তার মানে বলতে পারতেছি কি যে এই তিনটা ভেক্টর ত্রিভুজ গঠন করে। অতএব ত্রিভুজ গঠন করবে। আশা করি অঙ্কটা বোঝা গেছে, খুবই সোজা একটা অঙ্ক ছিল। নেক্সট, ওকে, নেক্সট হচ্ছে আমাদের এই একটা অঙ্ক। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে যারা ইসাক স্যারের বই পড়ছো, এখানে একটা কোয়েশ্চেনের ভুল আছে। সেটা হচ্ছে এটা শুধু √3 হবে না, এটা হবে √3b। ঠিক আছে, √3 × b। আচ্ছা, এখন করি অঙ্কটা। দেখি এ আর বি দুইটা ভেক্টরের লব্ধির মান হচ্ছে √3b এবং লব্ধি এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে। দেখাতে বলছে যে a = b, a = 2b। এখন কি করবো আমরা, দেখো দুইটা ভেক্টর নিব, র্যান্ডম দুইটা ভেক্টর, ধরো এ আর বি দেওয়া আছে, যেটা ওইটাই নেই, এ আর বি। এদিকে তোমার হচ্ছে গিয়ে এ ভেক্টর থাকে এবং এদিকে তোমার হচ্ছে গিয়ে বি ভেক্টর থাকতেছে, এবং আমাকে বলছে যে তুমি লব্ধি যেটা পাবা ওই লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকবে, রাইট? এখন আমি ধরলাম এ আর বি এর মধ্যবর্তী কোণ যেটা থাকবে সেটা হচ্ছে আলফা পরিমাণ। ওকে, আচ্ছা, এবং লব্ধির মানটা বলছে কত, √3b। লিখে ফেলি √3b। এখন আমরা কি করব, এই পুরা চিত্রের মধ্যে লামির সূত্র খাটাবো। লামির সূত্র তো আমরা সবাই জানি, আই গেস যারা পড়ছো। লামির সূত্র কি, যে কোনো একটা ভেক্টর নিবা বা একটা বল নিবা বা একটা কিছু নিবা, ধরো আমি এ নিব, এ ডিভাইডেড বাই এ বাদে বাকি দুইটা যেটা আছে ওই দুটার মধ্যবর্তী কোণ। এ বাদে বাকি দুটা কোনটা আছে, বি আর √3b, এদের মধ্যবর্তী কোণ কত, এই কোণটা, এই কোণটা কতটুকু হবে, আলফা মাইনাস 30 না, রাইট? এখন তাহলে লিখবো এ ডিভাইডেড বাই অন্য দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন, আলফা মাইনাস 30 ইকুয়ালস টু বি ভেক্টর নিব, দেন বাকি দুইটার মধ্যবর্তী কোণের সাইন, বি ভেক্টর এবং বাকি দুটার মধ্যবর্তী কোণ কত, √3b আর এ কত কোণ, 30, মানে সাইন অফ 30 ইকুয়ালস টু ফাইনাল ভেক্টরটা কোনটা আছে, √3b নিলাম, দেন বাকি দুটার মধ্যবর্তী কোণের সাইন যেটা হবে সাইন আলফা। এখন দেখো আমি প্রথমে এই দুটা নিয়ে চিন্তা করব, ঠিক আছে? লিখে ফেলে দেখি কি পাওয়া যায়, বি ডিভাইডেড বাই সাইন 30 ইকুয়ালস টু √3b ডিভাইডেড বাই আমার সাইন অফ আলফা। বি কাটা চলে যায়, সাইন 30 মান কত, হাফ, তাই না? তাহলে সাইন আলফার মান আমার কি থাকতেছে, জাস্ট √3/2, তাই না? এখন দেখো আলফার মান এখানে কতটুকু আসবে, আলফার মান হবে তোমার 60 ডিগ্রি, সরি একটু ভুল করছে এখানে, আলফার মান এখানে তোমার দুইটা হবে, একটা হবে তোমার 120 ডিগ্রি আর একটা হবে 60 ডিগ্রি। ঠিকই লিখছিলাম, একটু পেঁচায় লিখলাম আর কি। তো এটা কেন লিখতেছি আমরা, খেয়াল রাখবা যখনই তোমাকে কোনো অ্যাঙ্গেল বের করতে দিবে তুমি ট্রাই করবা সেটাকে 360-র মধ্যে বের করার জন্য, ঠিক আছে? সাইন 120-এর মানও √3/2, সাইন 60-এর মানও মানে √3/2। তো আলফার মান এখানে পাইছি দুইটা। এখন প্রত্যেকটা আলফার মানের জন্য আমি সমীকরণটাকে হিসাব করব। ধরো আলফা ইকুয়ালস টু ধরলাম আমি 60। যদি আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি হয় তাহলে আমি কি বলতে পারি এখানে, সিম্পল দেখো, এ বাই সাইন অফ 60 মাইনাস 30 ইকুয়ালস টু বি বাই সাইন 30, যেটাকে কি বলা যায়, এইখানে সাইন 30 এখানে সাইন 30 কাটাকাটি চলে যাবে,
বাকি থাকবে কি a ইকুয়ালস টু বি। একটা প্রমাণ শেষ আমার, একটা শেষ। সেকেন্ডটা কেমনে করবা, তুমি জাস্ট আলফার মানটা 120 বসায় দাও, তাহলে কি পাবা, a ডিভাইডেড বাই তোমার 120 মাইনাস 30 কত 90, সাইন 90 ইকুয়ালস টু পাবা তুমি b ডিভাইডেড বাই সাইন 30। তাহলে কি থাকবে তোমার, সাইন 30 মান হাফ, হাফটা এদিকে চলে যাবে তাই না, হাফটা এদিকে চলে যাবে, দেন 2 এর সাথে গুণ হয়ে যাবে এদিকে। তাহলে কি থাকবে তোমার ফাইনালি, a ইজ ইকুয়ালস টু 2b। প্রমাণ ডান। সোজা অঙ্ক ছিল, খুবই সোজা একটা অঙ্ক। আশা করি অঙ্কটা বোঝা গেছে। ওকে, নেক্সট অঙ্ক। দেখাও যে দুইটা সমান ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। একদম বাচ্চাদের অঙ্ক, উদাহরণের অঙ্ক, বাট অনুশীলনীতে আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক সময় ভুল হতে পারে। ঠিক আছে, তো ধরলাম দুইটা সমান ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে ধরলাম পি ভেক্টর, আর একটা ভেক্টর ধরলাম আমি হচ্ছে তোমার পি ভেক্টর। এদের লব্ধি সামথিং একটা আছে আর পরিমাণ, এবং তোমাকে বলছে পি আর পি এর মধ্যবর্তী কোণ, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় তোমার আলফা, তোমাকে দেখাতে বলছে যে এই কোণটা হবে তোমার আলফা বাই 2, সরি থিটা লেখা ফেলছে ভুল করে, তোমার এই কোণটা হবে আলফা বাই 2 এবং এই কোণটাও হবে তোমার আলফা বাই 2, মানে সমদ্বিখণ্ডিত করবে আর কি। তাহলে কিভাবে বের করবে এখন দেখো, আমরা কি জানি লব্ধির সাথে উৎপাদিত কোণের মান যদি তোমার থিটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি বলা যায়, ধরলাম আমি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ধরলাম আমি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ধরলাম এমনিতে, তাই ট্যান থিটা ইকুয়ালস টু কি বলা যায়, বলা যায় যে, এটা মুছে ফেলি তাহলে কনফিউজ হয়ে যায় বলা পাইন। ট্যান থিটা ইকুয়ালস টু কি বলা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, মানে নিচে পি প্লাস পি কজ অফ আলফা, এর উপরে থাকবে তোমার পি সাইন অফ আলফা। এখন দেখো পি, দেখো সাইন আলফাকে আমি সাইন 2 আলফা সূত্রে ভাঙাবো, তাহলে কি পাবো আমি 2p সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, এটাকে এদিকে নাও একই জিনিসই পাবা। দেন পি কমন নাও, কমন দিলে কি পাবো 1 প্লাস কজ আলফা পাবা না। এখন 1 প্লাস কজ আলফাকে কি লেখা যায়, 2 কজ স্কোয়ার আলফা বাই 2, রাইট। তাহলে কি পাবা এখানে পি ইন্টু 2 কজ স্কোয়ার আলফা বাই 2, রাইট। এখন পি পি কাটা, 2 2 কাটা, একটা কজ আলফা কাটা, বাকি কি থাকে ট্যান আলফা বাই 2। তাহলে কি পাচ্ছ তুমি, থিটা ইকুয়ালস টু আলফা বাই 2। প্রমাণিত হলো, হয়েছে প্রমাণিত। ঠিক আছে, সুন্দর অঙ্ক ছিল। নেক্সট, আচ্ছা তো আমরা দেখি এখন এই অঙ্কটাতে কি বলছে। একটা ভেক্টর বলছে এ ইকুয়ালস টু এত, বি এর, চলো আমরা দেখি এই অঙ্কটাতে কি বলছে। একটা ভেক্টর এ ইকুয়ালস টু বলছে এত, ভেক্টরটার মান এবং অভিমুখ বের করতে বলছে, ভেক্টরটার শেষ বিন্দু স্থানাঙ্ক কত। অঙ্কটা কিন্তু খুবই সোজা, কিন্তু এই অঙ্কটা আমার দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা ভাষাটা। তুমি ভাষাটা দেখে বুঝতে পারতেছো না এটা কেমন কেমন জানি অঙ্কটা। এটা এখন তার মনে হতে পারে খুবই সোজা অঙ্ক, বাট তুমি যখন অ্যাডমিশন পরীক্ষায় বসবা তখন এই অঙ্কটাই তোমার একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। তুমি বুঝতে পারো না যে কি চাইছে এখানে, কেমনে কি করবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আস্তে আস্তে। এ ভেক্টর বলছে হচ্ছে একটা সামথিং দিছে, কত বলছে 6i হ্যাট প্লাস 8j হ্যাট। এই ভেক্টরটা মান এবং অভিমুখ বের করতে বলছে, চলো মান বের করি। মান তো খুবই সোজা, কত আসবে তোমার রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 36 প্লাস 64 মানে কত 10। এককটা দিবা, একক না দিলে নাম্বার কাটবে, 10 একক। দেন কি বলছে ভেক্টরটার অভিমুখ। এখন অভিমুখ মানে কি, অভিমুখ মানে হচ্ছে ভেক্টরটা কত অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে তো বের করতে হবে। ঠিক আছে, ভেক্টরটা কত অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে। তো চলো আমরা ধরি এক্স অক্ষের সাথে ভেক্টরটা থিটা এক্স কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা সবাই জানি সূত্রটা কীরকম হবে, দুইটা ভেক্টর ডট গুণ করলে কতটুকু আসে, এ এর মান ডট বি এর মান ইন্টু এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এবং সেটা যদি কোনো অক্ষের সাপেক্ষে হয় তাহলে কি নেই আমরা, ওই অক্ষ বরাবর একটা একক ভেক্টর নেই, একক ভেক্টর নিয়ে ওইভাবে হিসাব করি। তো ধরো তোমার র্যান্ডম একটা ভেক্টর দেওয়া আছে এখানে, আর এখানে তোমাকে বলা হলো এক্স অক্ষের সাথে কত কোণ, তো এক্স অক্ষের দিকে একক ভেক্টর কত
আই ক্যাপ। তাহলে এদিকে থাকবে তোমার এ ভেক্টর মানে মেইন ভেক্টরের যে মানটা থাকবে সেটা, বি ভেক্টরের মান হচ্ছে 1 যেহেতু আই ক্যাপ নিছি, আর এদের মধ্যবর্তী কোণ থিটা এক্স বের করবো আমরা। ঠিক আছে, তো এখান থেকে সূত্রটা চলে আসে ডাইরেক্ট কি, যে কজ ইনভার্স তোমার এক্স অক্ষের সাথে একক ভেক্টরটা সেটা কত, আই, আই এর সহগ আসবে এখানে। তাহলে উপর আসবে আই এর সহগ ডিভাইডেড বাই রুট ওভার ভেক্টরের মানটা, মানে কত 1/10 লিখে ফেলি, 10 6/10। ঠিক আছে, সেমভাবে ওয়াই অক্ষের সাথে কোন কতটুকু হবে, কজ অফ ইনভার্স ওয়াই অক্ষের সহগটা মানে জে ক্যাপের সহগটা সেটা কত, আই মানে 8 ডিভাইডেড বাই 10। এই দুটো হচ্ছে কোন পেয়ে গেছি। তাহলে আমার মান ডান, অভিমুখ ডান। এখন বলছে ভেক্টরটা শেষ বিন্দু স্থানাঙ্ক কত। শেষ বিন্দু মানে হচ্ছে এটা কি একটা অবস্থান ভেক্টর না, কোনো কিছুর অবস্থান নির্ধারণ করা যায় ভেক্টর দিয়ে, অবস্থান ভেক্টর না এটা। তাহলে দেখো এই ভেক্টরটা শুরু কোত্থেকে হয়েছে, শুরু হয়েছে ধরো তোমাকে বললো 0 0 থেকে, এবং ভেক্টরটা শেষ বিন্দু হচ্ছে তোমার গিয়ে 6,8। যদি এরকম কেস হয় তাহলে দেখো তুমি ঘুরে ফিরে এই ভেক্টরটাই পাবা। তার মানে তোমাকে জাস্ট বের করতে বলছে যে এই ভেক্টরটা যদি এখান থেকে শুরু হয় তাহলে শেষ বিন্দু স্থানাঙ্ক কত হবে, 0 0 হবে, সিম্পল। কারণ ব্যাসার্ধ ভেক্টর দিছে একটা, মানে নর্মাল অবস্থান ভেক্টর দিছে, অবস্থান ভেক্টর যেহেতু 0 0 থেকে শুরু হয় তার মানে বলা যাচ্ছে এখানে তার শেষ বিন্দু স্থানাঙ্ক হবে 0 0। ওকে, এটাই গেছে আমাদের বোঝা গেছে। তাহলে শেষ বিন্দু জিরো কমা জিরো। ওকে, আচ্ছা নেক্সট, একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। গাড়িটি 10 সেকেন্ড সময়ে গতির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে একই বেগ লাভ করলো। গাড়িটির ত্বরণের মান এবং অভিমুখ বের করতে বলছে। এটা একটু ট্রিকি অঙ্ক। ঠিক আছে, আগে আমরা চিত্রটা আঁকি। এটা হচ্ছে তোমার গিয়ে পূর্ব, এইদিকে তোমার পশ্চিম, এদিকে তোমার দক্ষিণ, আর এদিকে তোমার উত্তর। গাড়ি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল, মানে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল এদিক বরাবর, রাইট। এটাকে ধরলাম আমি ভি ইনিশিয়াল। এখন দেখো এই জিনিসটাকে যদি আমি কার্টেশিয়ান সিস্টেমের সাথে কাউন্ট করি তাহলে এদিক বরাবর কি পজিটিভ এক্স অক্ষ না, এদিক বরাবর নেগেটিভ এক্স, এদিক বরাবর নেগেটিভ ওয়াই, এদিক বরাবর পজিটিভ ওয়াই। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কি পাই আমি, আই ক্যাপ পাই, এদিক বরাবর কি জে ক্যাপ পাই, এদিক বরাবর নেগেটিভ জে ক্যাপ পাই, এদিক বরাবর নেগেটিভ আই ক্যাপ পাই। তাই দেখো গাড়ির ইনিশিয়াল ভেলোসিটিটা কি ছিল, পজিটিভ আই ক্যাপের দিকে। তাহলে কি বলতে পারি, ভি আই ইকুয়ালস টু বলা যায় কি 5 আই ক্যাপ, বলা যায় না, খুবই সহজে বলা যায়। দেন কি বলছে, 10 সেকেন্ড সময়ে গতির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে একই বেগ লাভ করছে। তার মানে তার সেকেন্ড বেগটা হয়েছে এইদিকে, বা ভি ফাইনাল। তাহলে ভি ফাইনালকে কি বলা যায় বলতো, 5 জে ক্যাপ বলা যায়, খুবই সোজা। তোমাকে বলছে গাড়ির গড় ত্বরণের মান এবং অভিমুখ বের করতে বলছে। খেয়াল রাখবা গড় ত্বরণ ইকুয়ালস টু ডেল অফ ভি ডিভাইডেড বাই ডেল অফ টি। ডেল অফ ভি মানে কত, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই ডেল টি। ভি ফাইনাল কত পাইছি আমি, 5 জে ক্যাপ মাইনাস 5 আই ক্যাপ ডিভাইডেড বাই 10, বা কত পাচ্ছি, হাফ জে ক্যাপ মাইনাস হাফ আই ক্যাপ। এটা হচ্ছে গড় ত্বরণ। তা সেটার মান কতটুকু হবে, রুট ওভার 1/4 প্লাস 1/4 মানে 1/√2। এবং অভিমুখ বের করতে বলছে, তাই না, তোমাকে অভিমুখ বের করতে বলছে। তাই দেখো আমি যদি এই ভেক্টরটাকে গ্রাফের মধ্যে প্লট করি তাহলে কি পাচ্ছি, মাইনাস হাফ জে মানে হাফ জে ক্যাপ, হাফ জে ক্যাপ পজিটিভ দিকে গেছে আর নেগেটিভ আই ক্যাপ বরাবর হাফ গেছে, তাই না। তাহলে বেগের অভিমুখ হবে কিছুটা, মানে ত্বরণের অভিমুখ হবে কিছুটা তোমার এই দিক বরাবর, তাই তো, ত্বরণের অভিমুখ হবে কিছুটা তোমার এই দিক বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একবারে লিখে দিই, এ অ্যাভারেজ লিখে দিই, এটা এ অ্যাভারেজের দিক। ঠিক আছে, এবং সেটা এক্স অক্ষের সাথে ধরো তোমরা থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এখান থেকে কত পাবা, টেন থিটার মান কত, এটা হচ্ছে তোমার হাফ আই জে এর মতো হয়ে গেছে, এটা হচ্ছে তোমার হাফ আই আর এটা হচ্ছে তোমার হাফ জে। তাই থিটার মান কত পাবা, tan ইনভার্স 1 লম্ব বাই ভূমি, তাহলে কত পাবা তুমি
45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে তুমি বলবা যে এটা পশ্চিম এবং উত্তর, মানে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। ঠিক আছে, উত্তর পশ্চিম মানেই হচ্ছে তোমার গিয়ে 45 ডিগ্রি করে যাওয়া। উত্তর ড্যাশ পশ্চিম। ওকে, অভিমুখ হচ্ছে তোমার উত্তর পশ্চিম দিকে। ওকে, এটা কিন্তু অ্যাডমিশনে আসার মতো একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। নেক্সট, আচ্ছা নেক্সটে একই অঙ্ক চলে আসছে ভুল করে। ওকে, এমন একটা ভেক্টর বের করতে বলছে, মানে একক ভেক্টর বের করতে বলছে যেটা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এত ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা একক ভেক্টর বের করতে বলছে ফার্স্ট অফ অল, তাই না? তাহলে ভেক্টরের মানটা এক হবে। ওকে, এক্স ওয়াই তলের সমান্তরাল। এক্স ওয়াই তলের সমান্তরাল মানে কি? এর জেড অ্যাক্সিস বরাবর কোনো উপাংশ থাকবে না, মানে এর কোনো কে হ্যাট থাকবে না। তাহলে ধরলাম আমি ভেক্টরটা হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, তার কে ক্যাপ বরাবর কোনো উপাংশ নাই, এবং বলছে কি এই ভেক্টরের সাথে সে সমকোণে অবস্থিত। তার মানে কি ডট গুণফল কত আসবে? 0 আসবে না? তাহলে গুণ করে দিই, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ডট 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এ এর সাথে 2 গুণ হবে 2m প্লাস বি এর সাথে 2, মানে মাইনাস হবে একটা, সরি মাইনাস 2b, আর কে তো কোনো সহগ নেই মানে 0 ইকুয়ালস টু 0 বলা যায়। তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো, এ ইকুয়ালস টু পাচ্ছি বি, রাইট? এ ইকুয়ালস টু বি পাচ্ছি। এখন দেখো কি করব, ভেক্টরটা কিন্তু পেয়ে গেছি। তাহলে ভেক্টরটা কি হবে তোমার? এ আই হ্যাট প্লাস এ জে হ্যাট, এবং সেটা বলছে কি একক ভেক্টর হবে, তাই না? আচ্ছা, একক ভেক্টর মানে কি? ভেক্টরের মেইন ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান। তার মান কত আসবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার না? তাহলে কত আসে দেখো, এখান থেকে এ কমন নিয়ে বাইরে করে দাও, এই এর সাথে কাটাকাটি চলে যাবে। তাহলে তোমার জাস্ট থাকবে হচ্ছে প্লাস মাইনাস 1/√2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এইখানে আমি জাস্ট কি করছি, এ কমন নিছি উপরে, ডিভাইডেড বাই এখান থেকে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে না, কমন নাও, নিয়ে রুটের বের করে দাও। তাহলে কত আসবে? শুধু এ থাকবে, একটা √2 থাকবে, এ কাটা, দেন তোমার এই জিনিসটা চলে আসছে। এবং খেয়াল রাখবা একক ভেক্টর বের করার সময় আমরা প্লাস মাইনাস দিব, আদারওয়াইজ টিচার নাম্বার কাটবে। ওকে, সোজা একটা অঙ্ক ছিল। দেন প্রমাণ করতে বলছে এটা সমান এটা, এটা আরও সোজা। আমরা কি জানি, দুইটা ভেক্টরের ডট গুণ সমান কত? একবার এই অঙ্কটা আমি একবারে করি, ঠিক আছে? দুইটা ভেক্টরের ডট গুণ সমান কত এবং ক্রস গুণ সমান কত, এটা আমাদের জানা লাগবে। এ ডট বিকে কি লেখা যায়? এ বি কস থিটা এর উপর হোল স্কোয়ার প্লাস এ ক্রস বিকে কি লেখা যায়? এ বি সাইন থিটা এর উপর হোল স্কোয়ার, আচ্ছা থিটা না সরি আলফা, আলফা দেই যেহেতু একই কোণ, আলফা এর উপর হোল স্কোয়ার। তাহলে দেখো আমি যদি এ বি স্কোয়ারকে কমন নেই, মানে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেই, তাহলে কী পাচ্ছি দেখো, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু কী পাচ্ছি আমি? জাস্ট এ স্কোয়ার বি স্কোয়ার। প্রমাণিত? প্রমাণিত। নেক্সট, এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক, এবং এটা তোমাদের অ্যাডমিশনে আসার চান্স খুবই বেশি। এইচএসসিতে না আসুক, অ্যাডমিশনে আসার চান্স খুবই বেশি। ঠান্ডা মাথায় বুঝবো আমরা, ঠিক আছে? আমাকে বলছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তিনটা ভেক্টরের মান লব্ধির মান 0 প্রমাণ করতে বলছে এই জিনিসটা। প্রথমে আমরা কি করব দেখো, এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু আমরা জানি 0। এখন দেখো কি করি, এ ভেক্টরকে আমি এক জায়গায় রাখবো, রেখে বাকি দুটোকে ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে কি পাবো আমি? নেগেটিভ বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা পাবো না? পাবো। প্রথম রাশিটা দেখি আমরা, এ ক্রস বি। তো চলো আমরা এ ক্রস বি করে দেখি কি পাই। এ ক্রস বি করলাম, করে কি পাচ্ছি? এ এর মানটা এখানে বসাই দেবো আমি। তাহলে কত পাবো? মাইনাস বি প্লাস সি ক্রস বি। বি এর সাথে এই বি ক্রস হবে প্রথমে, মাইনাস বি ক্রস বি প্লাস তোমার হবে
মাইনাস সি ক্রস বি। যে কোনো ভেক্টরের সাথে তার নিজের ক্রস কত হয়? 0 হয়। তার মানে এখানে জাস্ট থাকবে কি? মাইনাস সি ক্রস বি, বা এটাকে কি লেখা যায়? বি ক্রস সি। ঠিক আছে, একটা প্রমাণ মিলছে, এতটুকু মিলছে না? মিলছে আই গেস। এখন নেক্সট পার্থক্যতে চলো। নেক্সট পার্থক্যতে কি বলছে? সেম জিনিস, আমরা জাস্ট এখন বি এর মানটা বের করবো। ধরো আমরা বি এর মানটা বের করলাম। আচ্ছা, ধরো বি এর মানটা বের করার দরকার নেই, এ দিয়েই হবে। আমরা কি করব এখন? সি ক্রস এ করব। সি ক্রস এ, এর মানটা বসাই দিই। সি ক্রস নেগেটিভ বি প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিই সি। ওকে, তাহলে কি পাচ্ছি এখানে? নেগেটিভ সি ক্রস বি মাইনাস সি ক্রস সি। এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকেও আমি ঘুরে ফিরে এই বি ক্রস সি পাচ্ছি। তার মানে কি বলা যায়? যে এ ক্রস বি ইকুয়ালস টু সি ক্রস এ ইকুয়ালস টু বি ক্রস সি। সুতরাং বলা যাচ্ছে কি এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস সি ইকুয়ালস টু সি ক্রস এ। তিনটার ভ্যালুই সমান আসছে। ওকে, বুঝছো তোমরা? নাইস। এই অঙ্কটা একটু ঝামেলা আছে। এই অঙ্কটা সাধারণ নিয়মে হয় না, বাট বুঝবা তোমরা, ট্রিকি অঙ্ক। তোমাকে দেখাইতে বলছে কি যে একটা ভেক্টরের তোমার কার্লের ডাইভারজেন্স 0 প্রমাণ করতে বলছে। আমরা কি জানি? ন্যাবলা ক্রস ভি, এটা কি জানি? ম্যাট্রিক্স একটা আঁকবো, আই ক্যাপ দিব, জে ক্যাপ দিব, কে ক্যাপ দিব। এখানে নিব কি? ফার্স্টে ন্যাবলার অপারেটরগুলো। ন্যাবলা কি ছিল মনে আছে? সরি, ন্যাবলাই উল্টাকায় ফেলাইছি। ন্যাবলা কি ছিল আমাদের? ডেল এক্স আই ক্যাপ, ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। এটা ছিল আমাদের ন্যাবলা। তো এখন ন্যাবলার সাথে ক্রস করতেছি, তাই না? তার মানে আমরা ম্যাট্রিক্স টাকায় ফেলি। তাহলে এখানে থাকবে ন্যাবলার অপারেটরগুলা, ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড। দেন লাস্টে কি থাকবে? জাস্ট ভি এক্স, ভি ওয়াই এবং ভি জেড। আচ্ছা, এটা ডট কি জানি আমরা? ন্যাবলা ডট সামথিং। এই জিনিসটা যদি করে দিই আমি কি পাবো? ন্যাবলা কি জানি আমরা? ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ ডট তোমার এই ম্যাট্রিক্সটা যেটা ছিল ওইটা থাকবে আর কি। আচ্ছা, একেই ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ডেল এক্স, ডেল ওয়াই, দেন ডেল জেড। লাস্টে কি থাকবে? জাস্ট ভি এক্স, একটা ভি ওয়াই, একটা ভি জেড। এখন খেয়াল করে দেখো, এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব। এখন আমি কি করব? এই ম্যাট্রিক্সটাকে গুণ করে দিব, নর্মাল গুণ। এটাকে এভাবে রাখি, ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। এখন দেখো, আমি যদি গুণ করে দিই আমি কি পাবো? আই ক্যাপ কমন চলে আসে না আগে? সারিবাদ কলামবাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বলা যায় না? তাহলে আই ক্যাপ কমন নিয়ে ডেল ওয়াই, আচ্ছা গুণটা না রেখে আমি জাস্ট ম্যাট্রিক্স আকারেই লিখব। তাহলে কি পাবো দেখো তো? ডেল ওয়াই, ডেল জেড, ভি ওয়াই, ভি জেড, এটা পাবো না? মাইনাস জে ক্যাপ ইন্টু সারিবাদ কলামবাদ থাকে কি? জাস্ট ডেল এক্স, ডেল জেড, ভি এক্স, ভি জেড প্লাস কে ক্যাপ এদিকে নিলাম, সারিবাদ কলামবাদ থাকে কি? ডেল এক্স, সরি এটা একটু মুছবে, ডেল ওয়াই, ডেল না, এখানে হবে তোমাদের ভি এক্স, এখানে হবে তোমাদের ভি ওয়াই।
এই জিনিসটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে একটা আই ক্যাপ আসে না, ডট গুণের সময় কি হয়, এই আই ক্যাপের সাথে এই আই ক্যাপটা গুণ হয়ে যায় না, তাই থাকে কি তোমার এই ডেল ডেল এক্স সামথিং ইনটু এই পুরো ম্যাট্রিক্সটা থাকবে না। তাই দেখো সিম্পলি জাস্ট চিন্তা করো, এইটার সাথে তোমার এটা গুণ হবে, রাইট, এইটার সাথে তোমার এটা গুণ হবে এবং এটার সাথে তোমার এটা গুণ হবে, রাইট। তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে, ডেল ডেল এক্স অফ ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ভি ওয়াই ভি জেড প্লাস ডেল ডেল ওয়াই ডেল ডেল এক্স ডেল ডেল জেড ভি এক্স ভি জেড প্লাস, না সরি একটা মাইনাস হবে, এক্সট্রিমলি সরি, নেগেটিভ। আর আরেকটা কি থাকবে তোমাদের, ডেল ডেল জেড ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ভি এক্স ভি ওয়াই। খেয়াল করে দেখো আমি এই জিনিসটাকে ম্যাট্রিক্স আকারে যদি লিখতে চাই তাহলে আমি কি এই জিনিসটা পাই না, দেখো তো, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এক্স ওয়াই জেড। দেখো তো আমি যদি এইটাকে ভাঙাই আমি কি একই জিনিস পাবো না, সারিবাদ কলামবাদ ডেল ডেল এক্স আগে থাকে দেন আবার এই ম্যাট্রিক্সটা থাকে, সেমভাবে দেখো নেগেটিভ ডেল ডেল ওয়াই নাও সারিবাদ কলামবাদ আমার এই ম্যাট্রিক্সটা থাকে, তার মানে এই জিনিসটা লিখতে পারতেছি না এইখান থেকে, রাইট। এই ক্ষেত্রে দেখো কি আমার এই দুইটা সারি কিন্তু সমান চলে আসছে, দেখছো এই দুইটা সারি আমার একই রকম চলে আসছে, তার মানে কি বলা যায় এই নির্ণায়কের মান কত, 0 চলে আসবে, ঠিক আছে। এবং এটা কি ছিল তোমার এখান থেকে আসছে, তার মানে বলা যায় কি যে কোনো ভেক্টরের ক্রসের মানে কার্লের ডাইভারজেন্স ইকুয়ালস টু 0, এখান থেকে প্রমাণ করা যায় সেটা, ঠিক আছে। খুবই সুন্দর একটা অঙ্ক ছিল এটা, বাট ট্রিকি। নেক্সট, আচ্ছা আর মনে হয় 2টা অঙ্ক আছে, এই দুটো অঙ্কগুলোই শেষ। আমাদের এই অঙ্কে কি বলছে যে কোনো একদিন 30 মিটার পার সেকেন্ড গতিতে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, যদি বায়ু 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর থেকে দক্ষিণে বইতে শুরু করে তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তোমাকে কোন দিকে ছাতা মেলে ধরতে হবে। আচ্ছা এই অঙ্কটাতে একটু সমস্যা আছে, সমস্যা কি এই অঙ্কটাতে তোমাকে বলে না যে তোমার বেগ কত বা তুমি কোন দিকে যাতায়াত করতেছো, ঠিক আছে। এখন এইখানে অঙ্কের সাপেক্ষে এখানে ধরে নেওয়া হয়েছে তুমি স্থিরভাবে আসো, ঠিক আছে, বাট এটা বেগ দিয়েও আসতে পারে যে তুমি এদিকে যাচ্ছ, তখন জাস্ট সেম সিনারিওটা হবে, তোমাকে শিখাই দিচ্ছি কীভাবে। তুমি ধরো এখানে আসো একদম স্থিরভাবে, ঠিক আছে, তুমি স্থিরভাবে আসো এবং এটা চিন্তা করছো না 3D হিসাবে, কীরকমভাবে এরকম, এটা হচ্ছে আমার 3D তল, বৃষ্টি পড়তেছে একদম উলম্বভাবে, এটা হচ্ছে আমার পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, ঠিক আছে, এটা পূর্ব, এটা তাহলে বাতাসের বেগ কোন দিকে যাচ্ছে, এইখান থেকে শুরু করে উত্তর থেকে দক্ষিণ মানে এই দিক বরাবর বাতাসের বেগ যাচ্ছে, রাইট। তো এটাকে আমি চিন্তা করতে পারি কি এইভাবে চিন্তা করতে পারি, কীরকম, এই প্লেনের বৃষ্টির বেগটা তোমার তো এই প্লেনের উপর লম্ব, তাই না, তাহলে আমি এই প্লেনের মধ্যে যাই আঁকি ঝুঁকি করি না কেন 2D সার্ফেসে দেখাতে গেলে বৃষ্টি উপর থেকে পড়তেছে এবং বাতাস এদিকে পড়তেছে, ধরো এটা উত্তর এটা দক্ষিণ, এটা হচ্ছে উপর এটা নিচ, ওকে। তুমি এখানে দাঁড়ায় আসো, তাহলে দেখো বৃষ্টির বেগ কত হবে, খেয়াল করে দেখো বৃষ্টি নেগেটিভ 30 জে ক্যাপ বেগে পড়তেছে, এটা কি বলা যায় কি না, কারণ দেখো এটা কি ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষ না, এটা ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি জে ক্যাপ না, এবং সেটা আছে কি নিচের দিকে মানে কি নেগেটিভ জে ক্যাপের দিকে আছে, তাহলে কি বলা যায় এটাকে নেগেটিভ 30 জে ক্যাপ, মানে বৃষ্টির বেগকে, গ্রাফের লেখাটা ভুল হয়েছে, গ্রাফে 30 দিতে হতো শুধু, তো আমরা এখানে সেপারেটভাবে লিখব, যেদিকে ভিআর হচ্ছে গিয়ে তোমার এত, ঠিক আছে, আর বাতাসের বেগ বা ভি এয়ার ওটা হচ্ছে এদিকে প্রবাহিত হচ্ছে, ওকে। এখন তোমাকে জাস্ট কি করতে হবে লব্ধি বেগটা বের করতে হবে দুইটার, ঠিক আছে। এখন দেখো তুমি কিন্তু স্থির অবস্থানে আছো, ইউজুয়ালি আমরা কি করতাম ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান বের করতাম না, সেটা কত ভেলোসিটি অফ আর মাইনাস ভেলোসিটি অফ ম্যান আপেক্ষিক বেগ দিয়ে, এখন তোমার এখানে বেগ হচ্ছে 0, তাই না, কোনো চিন্তা নাই এখানে, এক্ষেত্রে বৃষ্টি যেভাবেই পড়ুক না কেউ তুমি স্থির অবস্থা থেকে ছাতাটা তোমাকে ধরতে হবে, ওকে। এখন দেখি ভেলোসিটি অফ আর আমরা জানি কত -30 জে ক্যাপ, ভেলোসিটি অফ
এ আর আমরা জানি কত, উত্তর থেকে দক্ষিণ মানে পজিটিভ দিকে আছে, তাহলে পজিটিভ আই ক্যাপ। এই জিনিসটাকে লব্ধি করব এখন, লব্ধি করে নাম দিব ভি আর প্রাইম। ভি আর প্লাস সবগুলোতে ভেক্টর সাইন হবে প্লাস ভি এ আর। কতটুকু পাবো তাইলে, -30 জে ক্যাপ প্লাস 10 আই ক্যাপ। ওকে, এই জিনিসটা পাচ্ছি আমরা। এইটাকে আমি যদি জাস্ট গ্রাফে প্লট করি তাহলেই আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাব না, কত অ্যাঙ্গেল আমাকে ছাড়া ধরতে হবে। চলো গ্রাফে প্লট করে ফেলি। 30 জে ক্যাপ কোন দিক বরাবর আছে, এদিক বরাবর 30। 10 আই ক্যাপ কোন দিক বরাবর আছে, এদিক বরাবর 10। তাহলে এই দুইটার লব্ধিটা হবে নিশ্চয়ই আমার এদিক বরাবর, তাই না, যেটা আমি বের করছি ওটা কত, ভি আর প্রাইম। তাহলে বৃষ্টি আমার সাপেক্ষে পড়বে হচ্ছে কিছুটা এইভাবে, এবং আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। আমি এই অনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা বের করতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমি উলম্বের সাথে বের করবো আর কি। এই অ্যাঙ্গেল থিটা হইলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে দেখো কি বলা যায়, এটা 30 তাহলে এটা 10, সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলো। এটা থিটা তোমার, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 10। তাহলে কি পাচ্ছি দেখো, 10 থিটা সমান কত, 10/30। তাহলে এখান থেকে থিটার মান কতটুকু আসে হিসাব করে ফেলি। থিটার মান আসবে তোমার হচ্ছে tan ইনভার্স 1/3, 18.434, 18.434 ডিগ্রি। ওকে, উত্তর মিলছে। এখানে তোমার যদি জাস্ট বলতো যে মানুষটা এই বেগে যাচ্ছে, তখন তুমি জাস্ট এখানে সূত্রের মধ্যে ভেলোসিটি অফ ম্যানটা ধরে নিতা, ধরে নিয়ে ভিআর প্রাইম পেলে না, ওই ভিআর প্রাইমকে তুমি এই জায়গায় বসাই দিতাম, বসাই দিয়ে ভিআর এমটা হিসাব করে ফেলতাম। ঠিক আছে, আশা করি অঙ্কটা ঠিক মতো বোঝা গেছে। ওকে, নেক্সট। আচ্ছা, লাস্ট অঙ্ক আমাদের এখানে কি বলছে, যে একটা ভেক্টর এ বি সি এর মান বলছে 12, 13 এবং 5। তোমাকে বলছে যে এ প্লাস বি ইকুয়ালস টু সি এবং এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। ওকে, সোজা একটা অঙ্ক। দেখো, এ প্লাস বি ইকুয়ালস টু সি, এটার মানে কি, এ আর বি এর লব্ধি হচ্ছে তোমার সি ভেক্টরটা। তাহলে আগে আমরা এ আর বি এর লব্ধিটা বের করে ফেলি, কতটুকু আসবে, এবং সেটা হচ্ছে কত, সি না, তার মানে সি এর মান সি স্কোয়ার ইকুয়ালস টু বলা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু এদের মধ্যবর্তী কোণ কস থিটা। জাস্ট মানগুলো বসায় দাও। সি এর মান কত, 13 স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 কস থিটা, তাই না। 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 13 স্কোয়ার চলে আসবে, এখানে 13 স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে কত, 0 ইকুয়ালস টু থাকবে তোমার 2 ইন্টু 12 ইন্টু 5 কস থিটা, তাই তো। সেখান থেকে দেখো কত আসে, কস থিটা ইকুয়ালস টু 0 বা থিটা ইকুয়ালস টু বলা যায় π/2 বা 90 ডিগ্রি। উত্তর মিলছে, মিলছে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের অনুশীলনী সলভ সিরিজটা। আশা করি তোমাদের ভালো লাগছে। আমি একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করছিলাম, মেন্টরশিপ প্রোগ্রাম, তো তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। মেইনলি এইচএসসি 26-এর জন্য, এইচএসসি 25-ও তোমরা চাইলে জয়েন করতে পারবা, কোনো সমস্যা নেই। বিস্তারিত আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়েও চেক করতে পারবা। ওকে, আচ্ছা, তো সবাই ভালো থাকবা। সামনে একটা সিরিজ আসবে, দোয়া করবা আমার জন্য। কিপ অন রকিং। আসসালামু আলাইকুম সবাইকে।